আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কোয়েল পাখির গোস্ত রান্না। এটা অনেকেই হয়তো বা খান, কিন্তু আমি যেভাবে রান্না করছি সেভাবে খেলে খুব স্বাদ লাগবে, একটু ভিন্ন মাত্রার স্বাদ আসবে, যার কারণে এটা খুব খেতে ভালো লাগবে। তো আপনাদের একটু দেখাচ্ছি। তো প্রথমে কড়াই গরম করে এর মধ্যে তেল দিচ্ছি। তো আপনাদের তেলটার পরিমাণ দেখা দিচ্ছে। আমি এখানে 10টার মতো কোয়েল পাখির গোস্ত নিয়েছি এবং গোস্তগুলোকে 4 টুকরা করেছি। তো যাই হোক, গোস্তগুলোকে 4 টুকরা করেছি। আমি তেলের মধ্যে দিয়েছি তেজপাতা প্রথমে, তারপরে দারচিনি, এলাচ, এগুলো দিয়ে হালকা একটু ভেজে নিব, মানে হালকা লাল কালার আসা মতন, তো খুব বেশিক্ষণ লাগবে না। তো তারপর এভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো এখন পেঁয়াজ কাটা, তারপরে মরিচ কাটা পরিমাণ মতো, আপনারা যে যেরকম পেঁয়াজ খান সমস্যা নেই। তারপরে এখন এটা দিয়ে পেঁয়াজ কাটা মরিচ কাটা দিয়ে এটাকে আবার হালকা একটু ভেজে নিচ্ছি। তো মানে হালকা মানে ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নেব, তাহলে ওই পেঁয়াজের ইটা হবে না এবং মানে ঘ্রাণটা খুব সুন্দর বের হয়। তো এই অবস্থায় আমি দিয়ে দিলাম প্রথমে, এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ 2 চা চামচের মতন। 2 চা চামচের থেকে আমি একটু বেশি দিয়েছি, আপনার 2 চা চামচ দিলেই হবে। আর যে যেরকম গোস্ত নেবেন সেরকম হিসাবে সব মশলাগুলো অ্যাড করবেন। আমি আমার তাকে যতটুকু রান্না করছি সেই পরিমাণ দিচ্ছি, আপনাদের যতটুকু পরিমাণ গোস্ত রান্না করবেন সেই পরিমাণ হিসাব করে দিবেন, তাহলেই হবে। তো এখন পেঁয়াজটা দেওয়ার পরে একটু পেঁয়াজটা ভালো করে একটু নেড়ে নিচ্ছি। তারপরে পর্যায়ে আমি দিয়ে দেবো রসুন বাটা, মানে পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হবে তখন আমি দেবো রসুন বাটাটা দিয়েও আমি এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু ভেজে নিব, তাহলে রসুনের গন্ধটা চলে যাবে। তো এখন যেভাবে ভেজে নিচ্ছি, আমার ব্লেন্ডার করা ছিল তো তাই রসুনটা একটু সবুজ কালার হয়েছে। তো তারপর এখন দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা, জিরা বাটা এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে একই রকমভাবে সব একটু কষিয়ে নিতে হবে। তো জিরা বাটা দিলাম 1.5 চা চামচ, আদা বাটাও আমি দিব 1.5 চা চামচ, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তো এইভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি, আপনারা দেখতেছেন। এই কাঁচা মশলাগুলো, বাটা মশলাগুলো আগে একটু কষিয়ে নিলে এটা একটু ভালো হয়। তো তারপরে এখন আমি আরেকটু পানি দিয়ে, ওই মশলা ধোয়া পানি দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি একে একে শুকনো মশলাগুলো যোগ করব। তো প্রথমে আমি এইভাবে যখন একটু পানি দেওয়ার পর এরভাবে থকথক হয়ে আসলো, তখন এর মধ্যে আমি দেবো লবণ প্রথমে। তারপর লবণ দিয়েছি এখানে আমি 2 চা চামচের একটু কম, কারণ 10টা কোয়েল পাখি তো পরিমাণটা একটু গোস্তের বেশি, তাই জন্য আমি 2 চা চামচ একটু কম দিয়েছি। তারপরে রসুনের গুঁড়া দিলাম 2 চা চামচ, আর হলুদের গুঁড়া দিলাম আমি 1.5 চা চামচ, আর ধনিয়ার গুঁড়া দিলাম আমি 1 চা চামচ। দিয়ে এখন এই শুকনো মশলাগুলো আমি ওই কাঁচা মশলার সাথে এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মানে এই মশলাটা আমি একটু গোস্ত রান্না করতে গেলে মানে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিই, কারণ মশলার তাকগুলা সুন্দর পরিমাণ দিয়ে, কারণ এই মশলাটা সব তাকগুলা ঠিকঠাক মতো দেওয়ার পরে যদি কষিয়ে নিয়ে তারপরে গোস্তের মধ্যে দেওয়া যায়, তখন মশলাটা খুব সুন্দরভাবে গোস্তের মধ্যে ঠিক তাক মতো ঢুকে, তো তখন গোস্তটা খুব স্বাদ লাগে। তো এখন আমি এই পর্যায়ে গোস্তটা দিয়ে দিলাম, গোস্তটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এটা হচ্ছে প্রথমে আমি ভালো করে কষিয়ে নিতে হবে, যতটা ভালো কষিয়ে নিব ততটা এর মধ্যে মশলাটা ঢুকবে ভালো। ওই জন্য আমি নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে কষিয়ে নেবেন, তাহলে ভালো হবে। তো এরকম উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে সুন্দর করে করে মশলাগুলো চারিদিকে সুন্দর করে মাখায় দিয়ে একটু রেখে দিব। আপনারা ইচ্ছা করলে ঢেকে দিতেও পারেন, আমি অবশ্যই একটু ঢেকি না, ঢেকলে তাড়াতাড়ি গোস্তটা সিদ্ধ হয়ে যাবে। কিন্তু আমি আবার একটু ঢেকি কম, মানে আমার কাছে মনে হয় যে আলগা রান্না করলে মানে খুব ভালো একটু ইয়ে হয়, সেন্টটা সরায় এবং খুব স্বাদ লাগে। তো যাই হোক, এই যে নেড়ে চেড়ে কষিয়ে দিচ্ছে। তারপরে আমি এর মধ্যে আলু কাটা দিব একটু। আলুটা আমি হচ্ছে এমনি কিউব করে কাটতেছি, কিন্তু আপনারা হচ্ছে আমি না ভেজেই দিচ্ছি। আবার অনেকে ইচ্ছা করলে আলুগুলো ভেজেও দিতে পারেন, আলুটা একটু তেলে ভেজে নিয়ে দিলেও গোস্তের স্বাদটা একটু আলাদা ভিন্ন মাত্রা হয়। কিন্তু আমার কাছে আবার একটু কাঁচা দিলেই ভালো লাগে, তো ওই জন্য আমি একটু কাঁচা দিয়ে কষিয়ে নিচ্ছি গোস্তের সঙ্গে সুন্দর করে। যে এইটাও আলুটাও এই পর্যায়ে কষিয়ে নিলে তখন আলুটার মধ্যেও মশলাগুলো খুব সুন্দর ঢোকে, ভালো লাগে, মানে গোস্তের আলুগুলো খেতেও ভালো লাগে। তা আমি এখন এইভাবে একটু দিয়ে দিলাম। এর মধ্যে আমি হচ্ছে বাদাম বাটা একটু দুধ দিয়ে বেটে নিয়েছি, নিয়ে একটু আমি এর মধ্যে বাদাম বাটা দিচ্ছি। গোস্তের পরিমাণ হিসেবে আপনারা দিবেন, অসুবিধা নেই। আমি এখানে
প্রায় 2 টেবিল চামচ মতো বাদাম বাটা দিয়েছি। তো এই বাদাম বাটা দুধ দিয়ে বাদাম বাটাটা দিলে এটা হচ্ছে একটু ওই পাখি যে কোনো পাখিরই গোস্তটা যে একটু হালকা গন্ধ লাগে সেই গন্ধটা লাগবে না। মানে একটু দুধ দিয়ে বাদামটা বেটে দিলে খুব ভালো লাগে। আমি এর মধ্যে একটু টক দইও দিয়েছি, কিন্তু সেটা অন স্ক্রিনে দেওয়া হয়ে গেছে। তো একটু এভাবে টক দই একটু বাদাম বাটা এভাবে দিলে মানে গোস্তটার গন্ধটাও থাকে না এবং খুব সেন্টটা খুব সুন্দর লাগে। তারপরে এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, একটু পানিতে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো ঝোলের পানি। মানে এইভাবে রান্না করবেন আপনার গোস্তটা, দেখবেন খেতে খুব স্বাদ লাগবে। মানে পাখিদের যে গন্ধ একটা হয় গোস্তর, সে গন্ধটাও থাকবে না এবং খুব স্বাদ লাগে। মানে এইভাবে আপনারা রান্না করে খাবেন, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এই রকম করেই। তাহলে দেখবেন গোস্তটা মানে আপনারা খেলেই বুঝবেন যে এটা আসলে স্বাদটা কতখানি লাগে। যারা খাননি এভাবে হয়তো বা তারা বুঝতে পারবেন না। তা আমার এইভাবে ফুটিয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করতেছি। এই যে এই পর্যায়ে আমি যখন ফুটিয়ে ঝোলটা কমে আসলো তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা এবং তেল সহকারে। এই তেলটা উপরে দিলে তখন এই তেলটা আবার একটু গোস্তের উপরে একটু ভাসে এবং এটাতে গোস্তের স্বাদটা আরেকটু ভিন্ন মাত্রায় পরিবর্তন হয়ে যায় এবং খুব স্বাদ লাগে। তো যাই হোক, আপনাদের দেখাচ্ছি এখন, ঠিক আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই পেঁয়াজ বেরেস্তাটা একটু উপরে ছিটাই দিলে এটাও আর একটা ফ্লেভার নিয়ে আসে এবং স্বাদটাকেও অনেক গুণ বাড়িয়ে দেয়। তো যাই হোক, এই পর্যায়ে আমার হয়ে গেল রান্নাটা। আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি এবং আপনাদের বেড়ে পরিবেশন করতেছি। তাই আপনারা এভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন এভাবে যে কোনো পাখির গোস্ত খুব ভালো লাগবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।